আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স পিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালে প্রথম অধ্যায়ে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে। তো আজকে আমি একটা কোয়েশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে যশোর বোর্ড 2025। আসলে বোর্ড পরীক্ষা নিয়ে তোমাদের অনেক বেশি কিউরিওসিটি থাকে যে পরীক্ষায় সারা বছর পড়াশোনা করেছি, পরীক্ষায় কেমন কোয়েশ্চেন থাকবে, সেটা কতটা জটিল হবে, সেটা আমরা আনসার করতে পারবো কিনা, এই টেনশনটা তোমাদের সবসময়ই থেকে যায়। সেই প্রেক্ষাপটে আমি বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বোর্ডে এমন কোনো কোয়েশ্চেন আসে না যেটা তোমরা আনসার করতে পারবে না। অর্থাৎ প্রতি বছরই বোর্ডে কোয়েশ্চেনটা এমন লেভেলে থাকে যে মোটামুটি স্টুডেন্ট হলেও সেটা সে আনসার করতে পারবে। হয়তোবা তুমি A+ পেলে না, কিন্তু 60-70 মার্কস পাওয়া খুবই ইজি। তো এইখানে দেখো, আজকে এর আগে আমরা যে ক্লাসে করেছিলাম সেটা ছিল দুইটা বোর্ড, ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড। দুইটা বোর্ডেই আসছিল, একটা কোয়েশ্চেন আসছিল অর্থ ব্যবস্থা থেকে এবং আরেকটা কোয়েশ্চেন আসছিল উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। আমি ক্লাসে তোমাদের প্রতিনিয়তই বলি যে এই অধ্যায়ের সবচেয়ে মেন দুইটা টপিকস হচ্ছে অর্থ ব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি 2025 সালের প্রতিটা বোর্ড দেখি, তোমরা সেটাই দেখতে পারবা যে ম্যাক্সিমাম বোর্ডেই উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা থেকেই কোয়েশ্চেন আসছে। যদি একটু ডিফারেন্স কোয়েশ্চেন আসে, সেটা আসে তোমার হচ্ছে আমাদের সমাজে মৌলিক অর্থনৈতিক যে তিনটা সমস্যার কথা বলা হয়েছে সেটি থেকে। তো আজকে ক্লাসে তোমরা আসলে অনেক বেশি দুষ্টামি করো বা তোমাদের মনোযোগ থাকে না, যার কারণে তোমরা অনেক সময় পরীক্ষার হলে কোয়েশ্চেনগুলোকে তোমরা লিখতে পারো না, আনসারগুলো লিখতে পারো না। কারণ ক্লাসে যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমার মনে হয় না, যদি বাসায় নাও পড়ো তেমন, তাহলেও মোটামুটি একটা ধারণা হয়ে গেলে, কারণ অর্থনীতি তো আসলে মুখস্থের কোনো বিষয় না, এটা হচ্ছে বাস্তবের সাথে প্রত্যেকটি জিনিসই রিলেটেড এবং উদ্দীপকটা এত সুন্দরভাবে দেয়া হয়, সেই উদ্দীপক থেকেই আমরা আনসার করতে পারি। তো আজকে যশোর বোর্ড 2025 সালে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে একটা চিত্র দেয়া আছে এবং এই গ নাম্বারে দেয়া আছে উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা জানি আমাদের সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটা: কি উৎপাদন করবে এবং তা কতটুকু উৎপাদন করবে, তারপরে হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে কিভাবে উৎপাদন করবে এবং তৃতীয়টি হচ্ছে কার জন্য উৎপাদন করবে। আমি প্রথমেই এই যে গ্যাপগুলা, যে তোমরা যে কোয়েশ্চেন বুঝো না তার গ্যাপগুলা কিন্তু আগেই তোমার ওই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি। যদি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া থাকে, অর্থাৎ দুইটা দ্রব্য দেয়া থাকে, তাহলে সেটি অবশ্যই আমাদের অর্থনীতির প্রথম সমস্যার কথা বলা হয়েছে। আর যদি শ্রম এবং মূলধন দেয়া থাকে, তাহলে আমরা বলবো দ্বিতীয় সমস্যা। আর যদি দৈনিক শ্রেণী এবং গরিব শ্রেণী দেয়া থাকে, তাহলে হচ্ছে তৃতীয় সমস্যা। কারণ হচ্ছে এই যে কোয়েশ্চেন দেয়া আছে মূলধন ও শ্রম, অর্থাৎ যে কোনো দেশই অর্থনীতির ক্ষেত্রে অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে দুটো কৌশল অবলম্বন করে। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল, আরেকটা হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল। যে দেশে শ্রমিক সস্তা কিন্তু পুঁজি কম, সে দেশ শ্রম নিবিড় উৎপাদন কৌশলকে অবলম্বন করে। আর যে দেশে শ্রমের মজুরি বেশি বা শ্রমের মূল্য বেশি কিন্তু মূলধনের কোনো অভাব নেই, সে দেশ হয় পুঁজি নিবিড় বা মূলধন নিবিড়। তো এইখানে আমরা যেহেতু উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যা নির্দেশ করে, আমরা নিঃসন্দেহে সবাই বলতে পারি যে উদ্দীপকে মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যার কথা বলা হয়েছে, অর্থাৎ কিভাবে উৎপাদন করতে হবে। তারপর আমরা বলবো যে নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো বা বিশ্লেষণ করা হলো। তো চিত্রের ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব সেটা আমার রেগুলার ক্লাসে কিন্তু দেয়া আছে। তারপর আমি একটু বলি। উপরের চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন ধরা হয়েছে। যদি দেখো এইখানে আমরা একটা জিনিস চিন্তা করি যে এই আর বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করা হয়, এখানে শ্রমের পরিমাণ কম। আর এস বিন্দু অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ শ্রম ব্যবহার করে কাজ করা হয়, উৎপাদন করা হয়, কিন্তু সেখানে মূলধন কম প্রয়োগ করা হয়।
সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি আর বিন্দু হচ্ছে একটি উন্নত দেশ। যদি আমরা বলি যে এটা আমরা মনে মনে ধরলাম যে আর বিন্দু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ আর বিন্দুতে উৎপাদন করলে সে ওকে 2 পরিমাণ মূলধন এবং OL1 পরিমাণ শ্রম নিয়োগ করে উৎপাদন করে। আর এস বিন্দু অনুযায়ী যে দেশ, সেটা উন্নয়নশীল দেশ, বাংলাদেশও হতে পারে, যে সে দেশ হচ্ছে সর্বোচ্চ OL2 পরিমাণ শ্রম এবং OK1 পরিমাণ মূলধন কম, অর্থাৎ কম মূলধন এবং বেশি শ্রম প্রয়োগ করে উৎপাদন করে। এভাবে আমরা সেটার বর্ণনা দিয়ে দিব। তারপরে দেখো ঘ নাম্বারে আসছে উদ্দীপকে আরও এস বিন্দুর মধ্যে কোনটি বাংলাদেশের জন্য যুক্তিযোগ্য, অর্থাৎ আমাদের বাংলাদেশের জন্য কোনটা প্রযোজ্য। তোমাদের কি মনে হয় বলো তো, যে বাংলাদেশের জন্য কোনটা প্রযোজ্য? যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের দেশে শ্রমিক সস্তা, আমরা খুব কম টাকা দিয়ে শ্রমিক পাই, সেই অনুযায়ী আমাদের দেশ হচ্ছে শ্রমনিবিড়, তাই বাংলাদেশের জন্য এস বিন্দুটা বেশি প্রযোজ্য। অর্থাৎ এস বিন্দুতে অনুযায়ী যদি বাংলাদেশ উৎপাদন করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ OL2 পরিমাণ শ্রম ও OK1 পরিমাণ কম মূলধন প্রয়োগ করে উৎপাদন করতে পারবে। এইভাবে আমরা বর্ণনাটা দিয়ে দিব। এখন আমরা দেখি যশোর বোর্ডে আরেকটা কোয়েশ্চেন কি আসছে। তো যশোর বোর্ডে এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেনই আসছে, তারপরে আমরা চলে যাব কুমিল্লা বোর্ড 2025-এ। এখানে দেখো কুমিল্লা বোর্ডের একটা কোয়েশ্চেন দেয়া আছে, আমরা স্পষ্ট কোয়েশ্চেনটা বুঝতে পারছি এটা উৎপাদন সম্ভাবনার কথা বলা হয়েছে, কারণ এখানে সংমিশ্রণ দেয়া আছে, আমরা যেটাতে অভ্যস্ত ABCD সংমিশ্রণ দেয়া আছে। এবং এখানে একটু ডিফারেন্ট বিষয় হচ্ছে যে গমের উৎপাদন, আলুর উৎপাদন, এখানে এক্স দ্রব্য না দিয়ে গমের উৎপাদন বলা হয়েছে, আলু উৎপাদন বলা হয়েছে। আমি সবসময় বলি যে কোনো দ্রব্য আসতে পারে XYZ, আলু, গম, আটা, চাল, এটা কোনো বিষয় না। তো আমরা এখন কনফিউশন থাকতে পারে, ম্যাডাম যদি এক্স দ্রব্য থাকে সেটা আমরা ভূমিয়ককে বসাতাম, ওয়াই দ্রব্য থাকলে লম্বককে। তো কোনো টেনশনের কোনো কারণ নাই, আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা ভূমিয়ককে বসিয়ে দিব এবং পরে যেটা আছে সেটা আমরা লম্বককে বসাবো। বা এটা যে কোন অক্ষে বসাতে হবে এটা কোনো মানে স্পেসিফিক নিয়ম না, তুমি আলুটাকেও ভূমিয়ককে ধরতে পারো, গমটাকেও লম্বককে ধরতে পারো। তো আমি আমার চিত্রের সুবিধার্থে প্রথম যে মানটা দেয়া থাকে সেটা আমি ভূমিয়ককে নেই এবং পরেরটা লম্বককে নেই। এইখানে বলা হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এটা আমরা সবাই পারবো। তারপরে ঘ নাম্বারে বলা হয়েছে, এই কোয়েশ্চেনটা একটু বড় হবে, যে উদ্দীপকের দেশে 75 মণ গমের সাথে 85 মণ আলু এবং 50 মণ গমের সাথে 50 মণ আলু উৎপাদন করা যাবে কিনা। অর্থাৎ যে কোন ভিতরের একটা বিন্দু আসবে, বাহিরের একটা বিন্দু আসবে। তো আমি গ নাম্বার আর করলাম না, ঘ নাম্বার করলেই আমার দুইটা চলে আসবে, যেহেতু এটা মানটা একটু বেশি দেয়া আছে বা দুইটা মান দেয়া আছে, সেজন্য আমি একটু চিত্রটা অঙ্কন করে দেই। তো আমি ভূমিয়ককে নিব গম এবং লম্বককে নিব আলু। তো আমরা দেখি, তো প্রথমে আমার কি করতে হবে, উদ্দীপক অনুযায়ী আমার মেন যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ আগে আমি আমার জমির আওতাটা নির্ধারণ করব। তো এখানে 100 পর্যন্ত আছে, আমি 25 করে নিতে পারি, 25, 50, 75, 100। ভূমিয়ককেও 25, 50, 75, 100। তো আমার লাগবে কোনটা, আমার এক্সট্রা হচ্ছে এখানে 75 তো আছে, 50 আছে, 65 লাগবে আর 85 লাগবে। তো 65 আমরা 50, 60, 70, আমরা একটু এখানে আমরা দিয়ে দিব 65 আর 85। 75-এর পরে একটু পরে হচ্ছে আমার 85, কারণ এখানে একটু কম থাকবে, কারণ ওইদিকে আমার 85 থেকে 100-র গ্যাপটা 15 গ্যাপ হইতে হবে। তো এখন দেখো গম যদি 100 হয় তাহলে আলু হচ্ছে 0, গম 100 আলু 0, তার মানে বিন্দু হচ্ছে এ, নিচের দিক থেকে চিত্রটা শুরু হবে। তারপরে দেখো গম যদি 75 হয়, আলু হচ্ছে 65, গম আমি
এইখানে যে 65 আর 85 এটা লম্ব অক্ষের মান, সরি এখানে একটু ভুল হয়েছে, যে আমরা তো আলুর মানটা 65, আলুর মান 65 মানে হচ্ছে আলু 50 থেকে একটু উপরে 65, আবার 75 থেকে একটু উপরে 85। তো দেখো গম 100 হলে আলু 0, গম 100 আলু 0, গম হচ্ছে 75, আলু হচ্ছে 65, 65 আর 75 এটাকে দিলাম আমরা বি বিন্দু। তারপরে গম হচ্ছে 50, আলু হচ্ছে 85, গম 50 আলু হচ্ছে 85, তারপরে গম হচ্ছে 0, আলু হচ্ছে 100, গম 0 আলু 100, এটা ডি বিন্দু। এখন আমরা এই এ বি সি ডি বিন্দু যোগ করে আমরা প্রথমে অর্থাৎ ঘ নাম্বার যেহেতু ঘতে 4 মার্কসে লাগবে, তো আমি একটাই করব। ঘ নাম্বারও হয়ে গেল আমার 4 মার্কসের কোয়েশনের জন্য আমার উদ্দীপকের অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখাটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে উদ্দীপকের দেশে 75 মণ গমের সাথে 85 মণ আলু, গম কতটুকু হবে দেখো, গম হবে 75 মণ আর আলু হবে 85 মণ, গম হচ্ছে 75 মণ, আলু হবে 85 মণ, গম 75 মণ আলু 85 মণ, এটাকে আমরা দিলাম ই বিন্দু। তারপরে দেখো এবং 50 মণ গমের সাথে 50 মণ আলু, 50 মণ গম 50 মণ আলু, এইটাকে দিলাম এফ বিন্দু। তো আমরা যে বলি যে উদ্দীপকে মানে উৎপাদনের সম্ভাবনা ও যৌক্তিকতা, এই দুইটা বিন্দুই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো এটার বর্ণনা আমরা কিভাবে দিব, উপরের চিত্রে ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে আলু ধরা হয়েছে। এ বি সি ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি সি ডি উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী যদি আমি 75 মণ গমের সাথে 85 মণ আলু আমি উৎপাদন করতে চাই, তাহলে আমি এই ই বিন্দু পাবো। এই ই বিন্দু এ বি সি ডি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত, সম্পদের স্বল্পতার কারণে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। অর্থাৎ যৌক্তিকতা তো পরের কথা, মানে কথা, এখানে যেহেতু আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে ই বিন্দু অবস্থিত, এখানে উৎপাদন করা সম্ভবই না। তারপরে আমরা দেখব যে এবং 50 মণ গমের সাথে 50 মণ আলু উৎপাদন করলে আমরা এফ বিন্দু পাই। এই এফ বিন্দু এ বি সি ডি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত। যদি আমরা এফ বিন্দুতে উৎপাদন করি তাহলে কিছু সম্পদ অব্যবহৃত থেকে যাবে, তাই এফ বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে না। ই বিন্দুতে সম্ভবই না এবং এফ বিন্দুতে যৌক্তিক না, শুধুমাত্র যৌক্তিক এই এ বি সি ডি অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কোনো একটা জায়গায় যদি বিন্দুটা পড়ে যায়, শুধুমাত্র সেই জায়গায় যৌক্তিক হবে, অন্য কোনো বিন্দুতে যৌক্তিক হবে না। তারপরে আমরা দেখি যে কুমিল্লা বোর্ডের আরেকটি যে কোয়েশ্চেন আসছে সেটি হলো, ওই যে আমরা বলছিলাম যে আমাদের অর্থব্যবস্থা থেকেই কোয়েশ্চেন আসে বেশিরভাগ এবং উৎপাদন সম্ভাবনা রেখা থেকেই। এইখানে দেখো কমন যে দুইটা কোয়েশ্চেন, দুষ্প্রাপ্যতা কাকে বলে সেটা কুমিল্লা বোর্ডে আসছে, এবং আরেকটা কোয়েশ্চেন আসছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থব্যবস্থা, এই দুইটাই কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। তো এখানে বলছে এ ও বি দুটি ভিন্ন দেশ, কোন দুইটা দেশের কথা বলছে আমরা দেখে আইডেন্টিফাই করতে পারি কি না। আমি জানি ইতিমধ্যে যেহেতু তোমরা এই অধ্যায়ের অনেক কোয়েশ্চেন পড়ছো, তোমরা নিজেরাই সেটা আইডেন্টিফাই করতে পারবে, কারণ আমার তোমাদের প্রতি অনেক বিশ্বাস। তো সে জায়গায় আমরা কি দিলাম যে এ একটা দেশ, বি একটা দেশ। তো এ দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত। প্রথমেই দেখো, বেশি পড়ার প্রয়োজন নাই, প্রথমেই বলছে এ দেশে ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত, তার মানে এ দেশ কোনোভাবেই গণতান্ত্রিক হবে না। এবং কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। কেন্দ্রীয়ভাবে হওয়ার মানেই হচ্ছে সেটা সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থা। তাইলে আমরা দেখো বেশি আলোচনার প্রয়োজন নাই, আমরা বুঝে গেলাম এ দেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। তারপর দেখো অন্যদিকে বি দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। তার মানে বিদেশ কি দেশ?
ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। তো এটা আইডেন্টিফাই করা আমার মনে হয় না কোনো কঠিন বিষয়। আমরা যদি অধ্যায় ওয়াইজ কোয়েশ্চেনগুলো পড়ি তাহলে আমরা যে কোনোভাবে কোয়েশ্চেন আসুক আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো। এখন ঘ নাম্বারে প্রশ্ন বলছে এ দেশের অর্থব্যবস্থার 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার 3টি বৈশিষ্ট্য। আমি বলেছিলাম যে যদি আমরা সংজ্ঞা পারি অবশ্যই আমরা বৈশিষ্ট্য লিখতে পারবো। তারপরে ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে বর্ণিত দেশসমূহের মধ্যে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকের জীবনযাত্রার উন্নয়নে রাষ্ট্রের ভূমিকার তুলনা করো। অর্থাৎ এই কিছু জিনিসের প্রেক্ষাপটে দুইটা দেশের রাষ্ট্রের ভূমিকা, সেই ক্ষেত্রে আমরা দুইটা ঘর দিয়ে পার্থক্য আকারেও লিখতে পারি। তবে এখানে যে জিনিসগুলোর উপর জোর দিতে হবে সেগুলো হলো দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকের জীবনযাত্রার মান। আমরা এই পয়েন্ট ধরেই পার্থক্যগুলা লিখব। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025 সালের কোয়েশ্চেন। তারপরে আমরা দেখি আমরা কোন বোর্ডের কথা বলবো। এইখানে দেখো চট্টগ্রাম 2025-এ অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2025-এও একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে। সেখান থেকে বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এবং এটার মানগুলোতে কোনো ঝামেলা নাই, খুব সহজভাবে দেয়া আছে। এইখানে কিন্তু সংমিশ্রণ দেয়া নাই, মানে কোন বিন্দুর নাম কি দিব সেটা যেহেতু দেয়া নাই আমরা আমাদের পছন্দ মতো বিন্দুগুলোর নাম দিয়ে দিব। এরপরে দেখো ঘ নাম্বারে বলা হয়েছে এক্স দ্রব্যের উৎপাদন 40 একক অবস্থায় ওয়াই দ্রব্য 40 একক উৎপাদন সম্ভব নয়। সম্ভব নয় কথাটা অলরেডি আমাদের বলা হয়ে গিয়েছে, তার মানে অবশ্যই যদি আমরা এক্স দ্রব্যের উৎপাদন 40 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 40 একক করি তাহলে সেই যে বিন্দুটা বের হবে সেটা অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে হবে। তো এটা আমরা আলোচনা করব। আমাদের কমন কোয়েশ্চেন, একদম কমন কোয়েশ্চেন আসছে, সেটা আমি পুনরায় আবার লেখার কোনো প্রয়োজন মনে করছি না। তো তারপরে আমরা দেখি এইখানে 1 মার্কসের কোয়েশ্চেন আসছে নির্বাচন কি, একদমই কমন কোয়েশ্চেন। আমরা নির্বাচন কি আমরা সবাই জানি, 2 বা ততোধিক অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে একটি অভাব বাছাই করাকে বলা হয় নির্বাচন। তারপরে চট্টগ্রাম বোর্ড 2025-এ আরও একটি যে কোয়েশ্চেন আসছে সেটি অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে অর্থব্যবস্থা থেকেই আসবে। তো আমরা একটু পড়ে দেখি যে আসলেই কি অর্থব্যবস্থা থেকে কোয়েশ্চেন আসছে কি না। জনাব নাসির ব্যক্তির নামটা দেখো, কোয়েশ্চেনও আমরা পেন্সিল দিয়ে আমরা একটু সাথে সাথে লিখে ফেলবো, তাহলে বারবার কোয়েশ্চেন আমাদের পড়তে হবে না। লোকটার নাম হচ্ছে জনাব নাসির। বাংলাদেশের দূতাবাসে কর্মরত। তিনি লক্ষ্য করলেন এ দেশে সকল সম্পদের মালিক রাষ্ট্রের হাতে। এ দেশে সকল সম্পদের মালিক রাষ্ট্রের হাতে, তার মানে এখানে কথা ছাড়াই সমাজতান্ত্রিক হবে এ দেশ। আমরা বেশি পড়ার প্রয়োজন নাই, একটু হিন্টস পেলেই আমরা আইডেন্টিফাই করে আনসারটা লেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে হাতে সে দেশের নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং কাজের পরিমাণ অনুযায়ী মজুরি পান। কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন ও বন্টন পরিচালিত হয়, অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানাও বিদ্যমান। উনি এ দেশের পুরো ডিটেলস দিয়েছেন, তার মানে এ দেশ হচ্ছে সমাজতান্ত্রিক দেশ। এবং বাংলাদেশের কথা যেহেতু বলা হয়েছে, বাংলাদেশ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার দেশ। এইখানে বলা হয়েছে এ দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো, অর্থাৎ এ দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং ঘ নাম্বারে বলা হয়েছে এ দেশে বাংলাদেশের অনুরূপ অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করো। অর্থাৎ আমাদের দেশকে যদি আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন সাপোজ ধরো প্রথম পদক্ষেপ আমার সেটাই হবে সকল সম্পদ চলে যাবে কার হাতে, রাষ্ট্রের হাতে, অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো সম্পদ থাকবে না। রাষ্ট্রের লক্ষ্য থাকবে সমাজের মানুষের কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন না। তারপরে এখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, অর্থাৎ শ্রেণী বৈষম্যের অনুপস্থিতি থাকবে। তারপর হচ্ছে বেকারত্বের অনুপস্থিতি থাকবে এবং ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা কোনো ব্যক্তি প্রয়োগ করতে পারবে না।
সে তার ইচ্ছা খুশি মতো কোনো পণ্যদ্রব্য চাইলেই বুক করতে পারবে না, আবার সে তার ইচ্ছা খুশি মতো কোনো পণ্যদ্রব্য চাইলেই উৎপাদন করতে পারবে না। অর্থাৎ আমরা যদি আমাদের দেশকে সমাজতান্ত্রিক দেশে রূপান্তর করতে চাই, অবশ্যই সমাজতান্ত্রিক দেশে যেরকম আছে সেই পর্যায়ে সেটাকে নিয়ে যেতে হবে। এটা আমরা 1, 2, 3 বা পয়েন্ট আকারেও আলোচনা করতে পারি। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর কোয়েশ্চেন। তারপরে আমরা এখানে দেখি সিলেট বোর্ডের কোয়েশ্চেন। সিলেট বোর্ডও একইভাবে আমাদের অর্থব্যবস্থা থেকে একটি কোয়েশ্চেন আসছে। আমি দেশের নাগরিক মিস্টার জন নিজ উদ্যোগেই উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করেছেন। তার মানে দেশ হচ্ছে কিসের দেশ? ধনতান্ত্রিক দেশ। এবং এখানে আমি ডিটেলস পড়লাম না। আবার তিনি দেশে বেড়াতে গিয়ে দেখেন সে দেশের অর্থনৈতিক উল্টো চিত্র অবলোকন করলেন। অর্থাৎ দেশ যদি ধনতান্ত্রিক হয়, উল্টো চিত্র মানে কি? ধনতান্ত্রিকের ঠিক উল্টোটাই হচ্ছে সমাজতান্ত্রিক। এই কোয়েশ্চেনটাও আমরা পারবো, এটাও কোনো অসুবিধা নাই। তারপরে আমাদের বাকি আছে বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা বোর্ডেই বেশিরভাগ কোয়েশ্চেনে আসছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং অর্থব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। এইখানে আমি বরিশাল বোর্ড 2025-এর কোয়েশ্চেনটা নিয়েছি। এক্স দ্রব্য দেওয়া আছে, ওয়াই দ্রব্য দেওয়া আছে, সংমিশ্রণ দেওয়াই আছে। এখানে বরিশাল বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আসছে সেটা অর্থব্যবস্থা থেকে আসছে, সেটা তোমরা অবশ্যই পারবে। এবং দ্বিতীয় যে কোয়েশ্চেনটা বরিশাল বোর্ড 2025-এ আসছে সেটা আসছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। তো এখানে মান দেওয়া আছে, আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। সেই ক্ষেত্রে তোমরা 25-25 করে গ্যাপ নিতে পারো, কিন্তু যদি 50 থেকে শুরু করো তাহলে অবশ্যই এভাবে দুটা টান দিয়ে শুরু করতে হবে, তাহলে আমরা বুঝবো এখানে আরও 25 আছে, কিন্তু পরের গ্যাপটা অবশ্যই সমান নেবে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করব যে 25 করে গ্যাপ নিলেই আমাদের জন্য ভালো হয়। তো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব এবং ঘ নাম্বারে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায়, ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে যদি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোনো বিন্দু পড়ে সেটা উৎপাদন করা সম্ভব নয়, এবং এই মেথ থেকে অবশ্যই সেটা বাহিরের বিন্দু হবে। তো এরপরে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড, তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, এই দুটা বোর্ড আছে। প্রত্যেক বোর্ডেই আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থব্যবস্থা থেকেই কোয়েশ্চেন আসছে। তো আশা করব তোমাদের এই কোয়েশ্চেনগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি আসলেই স্পেসিফিকলি কোনো কোয়েশ্চেন নিয়ে তোমরা প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে নক দিবে, আমি তোমাদেরকে সেটা সলিউশন করে দেব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।